দিনে দিনে যুদ্ধ একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। আতঙ্কের খবর হলো মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকেও ইরানে হামলার বিষয়ে আলোচনা হয়েছে। হামলায় আমেরিকা যোগ দেবে কিনা সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এমন আলোচনা শুরু হয় বিশেষ করে কানাডা G7 সম্মেলন শেষ না করেই ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসায়। দেশে ফিরেই সিকিউরিটি কাউন্সিলের বৈঠক করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। বার্তা সংস্থা AFP বলছে, আলোচনা সম্পর্কে জানেন এমন 5টি সূত্র জানিয়েছে বৈঠকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকা হামলা শুরু করা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্য তৎপরতায় সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কেউ কিছু জানায়নি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট বলেন, আমি হামলা করব কিনা এটা বলতে পারছি না, আমি এটা করতে পারি আবার নাও করতে পারি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। এদিকে ইরানে ওয়াশিংটনে হামলার পরিকল্পনা নিয়ে আমেরিকাকে হুঁশিয়ার করেছে তেহরান। ইরান আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বলেন, এটা করলে আমেরিকাকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। দুজনের পাল্টাপাল্টি বক্তব্যটা আমরা একটু শুনে আসতে চাই। Will you strike the Iranian nuclear component? And what time exactly, sir? Sir, would you strike it? Would you please inform us so we can be there and watch? তোমরা কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করবে? আর ঠিক কখন করবা বলো তো, যেন আমরা গিয়ে সেটা দেখতে পারি। মানে তোমরা জানো না আমি এটা করব কিনা। আমি হয়তো করব, আবার হয়তো করব না। কেউই জানে না আমি কি করব। আমি শুধু এটা বলতে পারি, ইরান এখন অনেক সমস্যায় আছে আর তারা এখন আলোচনায় বসতে চায়। আমি তাদের বলেছিলাম, তোমরা এত মৃত্যু আর ধ্বংসের আগে আমার সঙ্গে আলোচনা করো না কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম, 2 সপ্তাহ আগে আলোচনা করলে তো ভালো হতো, তোমাদের দেশটা থাকতো। এটা খুবই দুঃখজনক দৃশ্য। আমি এমন কিছু আগে কখনো দেখিনি। তোমরা ভাবনি ব্যাপারটা উল্টো হবে, আমিও ভাবিনি। কিন্তু এখন সময় আছে, কিছু একটা করতে হবে, তোমাদের আলোচনায় বসতে হবে। আমি বলেছিলাম, এখন কথা বলার সময় অনেক দেরি হয়ে গেছে, আমাদের দেখা হতে পারে আবার নাও হতে পারে। আমি জানি না এখন আর 1 সপ্তাহ আগের মতো নয়, এখন অনেক পার্থক্য। ইরান বলেছে তারা হোয়াইট হাউসে আসতে চায়। এটা সাহসিকতার কাজ, কারণ তাদের জন্য এটা সহজ নয়। তারা প্রস্তাব দিয়েছে, কারণ আমি এখন যেতে পারি না। আমি তো কানাডার G7 সম্মেলন থেকে আগেই ফিরে এসেছি। নিঃশর্ত আত্মসমর্পণ মানে হচ্ছে ব্যাস আমি হেরে গেছি আর না। তখন আমরা ওদের সব পারমাণবিক জিনিসপত্র ধ্বংস করে দেব। ওদের খারাপ উদ্দেশ্য ছিল। 40 বছর ধরে তারা বলে আসছে আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, আর যাদের তারা অপছন্দ করে তাদেরও। তারা ছিল দাঙ্গাবাজ, স্কুলের দুষ্টু ছেলেদের মতো। এখন তারা আর দাঙ্গাবাজ না। তবে দেখা যাক কি হয়। দেখো, কিছুই শেষ হয় না যতক্ষণ না সত্যিই শেষ হয়। যুদ্ধ খুব জটিল বিষয়, অনেক খারাপ কিছু হতে পারে, অনেক মোড় নিতে পারে। তাই আমি বলবো না আমরা জিতে গেছি, তবে অবশ্যই অনেক অগ্রগতি হয়েছে। আর দেখা যাক, সামনে 1 সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হতে পারে 1 সপ্তাহ লাগবে না, তার কম সময়ও লাগতে পারে। Unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more. Then we go blow up all the all the nuclear stuff that's all over the place there. ملت ایران در مقابل ইরানি জাতি যেমন আগের মতো চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তেমনি এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আর চাপিয়ে দেওয়া শান্তি চুক্তির বিরুদ্ধেও তারা দৃঢ়ভাবে দাঁড়াবে। ইরানি জাতি কারো সামনে মাথা নত করবে না, কোনো জোর জবরদস্তি মেনে নেবে না। যারা বুদ্ধিমান এবং যারা ইরান ও ইরানিদের ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো এ ধরনের কথা বলবেন না। আত্মসমর্পণ মানে কি? ইরানি জাতি কখনো আত্মসমর্পণ করতে পারে না। আমরা আগে কখনো কারো অধীনে ছিলাম না, এখনো হব না। আমরা কোনো ধরনের জুলুম বা জোর জবরদস্তি মেনে নেব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই আমাদের আত্মা। আর অবশ্যই যারা আমেরিকান এবং যারা এই অঞ্চলের রাজনীতি বোঝে, তারা জানে এই বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ 100% তাদেরই ক্ষতির জন্য। তারা যত ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে ইরানের ক্ষতি অনেক কম হবে। যদি আমেরিকা এই বিষয়ে সামরিকভাবে জড়িয়ে পড়ে, তাহলে তারা যে ক্ষতিগ্রস্ত হবে তা কখনো পূরণ করা যাবে না।
আমরা শুনছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাল্টাপাল্টি বক্তব্য। এদিকে এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, নতুন করে আরো সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমি সবাইকে জোরালোভাবে সতর্ক করছি। সংঘাতের বিস্তার ঠেকাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই সংকটে মধ্যস্থতা করতে প্রস্তুত মস্কো এবং এই বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানান পুতিন। ইরানের সরকার পরিবর্তন হলে তা একটি বড় ভুল হবে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। তিনি বলেন, সবাইকে আবার আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আমেরিকাকে আমাদের প্রয়োজন। দেশের ভিতরের খবর, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করেছেন যে আমেরিকার গণতন্ত্র এখন এক বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশ যেভাবে চলছে তা গণতন্ত্রের চেয়ে স্বৈর শাসনের মতো আচরণের সাথে বেশি মিলে যায়। হাঙ্গেরির একনায়ক নেতা ভিক্টর অরবানের সরকারের মতো ট্রাম্প প্রশাসনকে তুলনা করেছেন তিনি। দেশের দুর্বল গণতন্ত্রের বিপরীতে নো কিংস ডে প্যারেডের প্রশংসা করেছেন বারাক ওবামা। এইসব প্রতিরোধে দেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ওবামা। বাংলাদেশের রাজনীতিতে অভিমান ভেঙেছে জামায়াত ইসলামীর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে সহযোগিতা করে আসছে তারা। নির্বাচনের সময় নিয়েও কোনো চাপ দেয়নি, কিন্তু তারাই হঠাৎ করে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বয়কট করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের আলোচনাও। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি ও যৌথ সংবাদ সম্মেলন। এই ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এটি করেছে। তবে দ্বিতীয় দিন আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি সহ 12টি দল এনসিসি গঠনের বিরোধিতা করেছে। অন্যদিকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। তবে তারা এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলছে। মত ভিন্ন মতের এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী। স্টুডিওতে আছেন গণযোগাযোগ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর শামীম রেজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটা রাখতে চাই সেটি হলো, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি আলোচনায় আছে সেটি হলো, এই যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে কিনা, অর্থাৎ আমেরিকা হামলা চালাবে কিনা। আমরা জানি যে আমেরিকার অনেক সমর্থন রয়েছে ইসরায়েলের প্রতি, কিন্তু এখনো সক্রিয়ভাবে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়নি, সেনাবাহিনী ব্যবহার করেনি। এখনকার যে আলোচনাগুলো চলছে তাতে মনে হচ্ছে আমেরিকা যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে, কারণ প্রেসিডেন্ট বলছেন তিনি এখনই পরিষ্কার করবেন না। আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ, মেনি থ্যাংকস হাসান সাহেব, সহ আলোচক জনাব পরিষদ। এটা একটা জটিল বিষয়। আসলে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই তো তার সাপোর্টার হিসেবে প্রায় $1 ট্রিলিয়ন অলরেডি তাকে দিয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ফ্রি মৌকুব, এগুলো আর পাবে না। তো এ জড়িয়ে পড়ুক আর না পড়ুক, একে খুব বেশি আশা বলে মনে হয়। তার কারণ অলরেডি তো যুক্তরাষ্ট্র সব তাদের টেকনোলজি, লজিস্টিক, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ইনফরমেশন সব তো দিয়ে দিয়েছে। শুধু বাকি আছে লোক দেখানোটা ঘোষণা করতে, তাই না? তো সেটা যদি করে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হয়। আর তার থেকে বড় জিনিসটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে অর্থনৈতিক ব্যবস্থা, এখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভালো না সমস্ত দিক দিয়ে। বিশেষ করে তার ট্যারিফ নিয়ে যে কাণ্ডটা তিনি করেছেন, সকালের কথা বিকেলের কথা, সাগরে জাহাজগুলো আসে উইথ ট্যারিফ, আসার পরে যদি শোনে যে 3 দিনের জন্য আর ট্যারিফ নাই অথবা ডবল হয়ে গেল, তো সেই যে একটা অবস্থা দাঁড়ায়, জাহাজের নাবিক নিজেই জানে না যে এবার কি করবো, কোন ঘাটে নোংর করবো। ঠিক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এরকম দাঁড়িয়েছে। এই অবস্থায় যদি সে সরাসরি যায় বিশেষ করে ইরানে, তখন তার অর্থনৈতিক অবস্থা আরো যে খারাপ হবে এটাতে কোনো সন্দেহ নেই। আপনার ধরেন প্রায় $2 ট্রিলিয়ন অলরেডি 22 বছরে আফগানিস্তানে তারা
ক্ষতি শুরু করেছে। মনে রাখবেন, আফগানিস্তান আক্রমণের আগে বুশের হাতে প্রেসিডেন্ট ক্লিন্টন পক্ষে আপনার সেই সময় প্রায় $10 বিলিয়ন তার হাতে দেওয়া হয়েছে। সব ক্ষতি করতে 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 শেষ পর্যন্ত এই যুদ্ধে পরাজিত হয়েছে সব দিক দিয়ে। এখন আপনি জানেন ইরান একটা বড় দেশ, বিশাল দেশ, এটা ইতিহাস সমৃদ্ধ, মানে সমৃদ্ধ একটা দেশ। তারা বাইজেন্টাইন এম্পায়ারকে তারা একসময় পরাজিত করেছে, আর রাশিয়ান এম্পায়ারকে করেছে। সেই দেশের সাথে যে, এটা তো আফগানিস্তান না, আমরা পুরো আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইসরায়েল মিলে যে লোক সংখ্যা, তার থেকে লোক সংখ্যা তার অনেক বেশি। তো এখন এই দেশটাকে যদি আপনি আক্রমণ করেন এবং সেখানে যদি আপনি ভোট না দেন, সোলজার যদি না যায় সেখানে, আপনি এই দেশকে দখল করবেন কি করে? এখন ইসরায়েল যেটা চাচ্ছে যে এই যুদ্ধে দারুণভাবে ইরানকে অপমান করে। সে যেটা করেছে আপনার গাজাতে, নেতানিয়াহু যেটা করে আছে, এই ধ্বংসযজ্ঞ থেকে তার যে মুক্তির কোনো পথ নাই, সে দেশটা কিন্তু সে আপনার দখল করতে পারেনি, কিন্তু সে চায় ইরানকে চিরকালের মতো একটা পদানত করে রাখতে এবং এর অর্থনীতিকে ধ্বংস করা, জাতি হিসেবে অস্তিত্ব প্র্যাকটিক্যালি বিনাশ করা। তারপর যেটা সে চায় সেটা হচ্ছে ওই যে আব্রাহাম একর নামে একটা এখানে একটা কিছু করে আসছে, এটাতে একটা শুরু করে নেওয়া, তারপরে আর তোমার মিডল ইস্টে একটা কোনো হেরেক নাই, একেবারে বাকি চলে গেল একদম এরা আপনার তুরস্ক পর্যন্ত, টার্কি পর্যন্ত আপনার যে ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ড প্র্যাকটিক্যালি তাকে রক্ষা মানে বাধা দেওয়ার কেউ নেই। আচ্ছা, তাহলে কি হবে? টার্কি এটা ভালো করেই করছে। এরপরে আক্রমণ হবে টার্কি, ইউরোপ এবং আপনার ইসরায়েলের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী দিয়ে তার ভিতরে ইয়ে করা। তো পরে হয়েছে কি, মিডল ইস্টের এমন একটা দুরবস্থা হয়েছে যে সেখানে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে যায়, এই কারণে এসব চিন্তা ভাবনা করছে। কারণ ইসরায়েল চাচ্ছে সে যাক, কিন্তু দেখেন আবার রিপাবলিকান কিছু ভালো মানুষ রয়েছে, তারা বলছে যে তুমি যে আমেরিকা ফার্স্ট কথাগুলো বলেছো, যে আমেরিকার অর্থনৈতিক অবস্থা এখন অত্যন্ত খারাপ অবস্থা, সেই অবস্থায় তুমি আমেরিকা ফার্স্ট না করে ইসরায়েল ফার্স্টে যোগ দেবা, তাহলে তোমার ঠেকা দেখে। আর সেখানে যদি ভোট না যায় আমেরিকান, দেখেন আপনি ভোট দিলেও যে রক্ষা করা যাবে, আফগানিস্তান তো তাই করেছিল, তারা তো একটা প্রভিন্স ঘোষণা করলো। এর আগে তো আপনি জানেন অ্যাডমিনিস্ট্রেশনকে দখল করার সাথে সাথেই তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন হলো, কি আছে শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। এই সবগুলো মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। এরাকে যে ভয়াবহ এক আণবিক বোমা চলে আসছে যুক্তরাষ্ট্রের দিকে, দুনিয়াকে ধ্বংস করে মিথ্যা প্রোপাগান্ডা করে আপনার ইসরায়েল পা পেয়ে গেছে, সারা দুনিয়া এটা জানে। এখন বলছে যেটা, যে যদি এটাকে ধ্বংস না করা যায় তাহলে সপ্তাহখানিকের ভিতরে এটা আসছে। এই প্রোপাগান্ডার ক্ষেত্রে আপনি জানেন ইহুদিবাদী মিডিয়া তারা অত্যন্ত সোচ্চার, দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে এইভাবে তাকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবে আমার একটা ধারণা হচ্ছে যে ট্রাম্প হয়তো, আমরা যে যাই যেভাবে বলি না কেন, যে তার কিছু ক্ষেত্রে প্রাগম্যাটিজম কিন্তু আছে, এই ক্ষেত্রে তাকে তার ক্রেডিট দিতে হবে। উনি, আমি জানি না উনি স্টেপ বোম্বার দিয়ে যেটা আপনার বাংকার বাস্টিং যে বোমগুলো আছে যেটা দিতে চাচ্ছে, সেটা আমি জানি না সেটা উনি দিতে পারেন না দিতে পারেন। এমনও হতে পারে যে ইসরায়েল যেভাবে আক্রমণ করছে এবং তেহরান বা অন্যান্য জায়গায় করার পরে, ইরানকে উইক করার পরে তার সাথে একটা নেগোসিয়েশন করবে, এখানে বাহাদুরি থাকবে যুক্তরাষ্ট্রে, তখন বলবে যে তুমি সই করো, বাংকার বাস্টিং আমার এগুলো স্টিল বোম্বা দেওয়ার দরকার হলো না, তখন আমাদের কাছে দিয়ে দাও বা অন্য কাউকে দিয়ে দাও, তাহলে ঝামেলা মিটে গেল। এই যুদ্ধ থেকে সরে আসার জন্য আপনার রিপাবলিকান যে থিঙ্কার, তারা সবাই কিন্তু তার বিরোধিতা করেছে, এমনকি তার সিনেট, কংগ্রেসে এবং তার যে বেজ আছে, তার যে রিপাবলিকান বেজ, তারা সবাই তাকে নিষেধ করছে। এবং আমার ধারণা, যদিও অনেক পাগলামি বিদ্যা বুদ্ধি তার আছে, আমার মনে হয় সে সবকিছু দিয়ে একটা মেঘ করে ফেলেছে অল্প কিছুদিনের ভিতরে। এটা সে চিন্তা করে বুঝতে পারছে যে আরেকটা মেসেজ যদি ইসরায়েলের কথায় যাই তাহলে কিন্তু আমি আরো বিপদে পড়বো। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর শামীম রেজা। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, ট্রাম্প যখন একদিকে বিভিন্ন আলটিমেটাম দিচ্ছেন, তিনি ডিল করার কথা বলছেন, তিনি বলছেন যে তোমরা নিঃশর্ত আত্মসমর্পণ করো, অন্যদিকে ইরান তুলনামূলক এই যুদ্ধে এর মধ্যেই পিছিয়ে পড়েছে ইসরায়েলের সঙ্গে। সেখানে আমেরিকার যুক্ত হওয়ার পরিবর্তে তারা
এখনো সেই দাপটের সঙ্গে আয়াতুল্লাহ খমেনি বলছেন, এটা কি আসলে যুদ্ধে মনোবল চাঙ্গা রাখার জন্য বলা, নাকি ইরানের আসলেই সেই সক্ষমতা আছে একদিকে ইসরায়েলের সঙ্গে লড়বে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমেরিকা সেখানে যুক্ত হয় তাদের সঙ্গে লড়ার মতো ক্ষমতা কি আদৌ ইরানের আছে, নাকি এটা আসলে জাতিকে চাঙ্গা রাখার জন্য একটা রাজনৈতিক বক্তব্য? যুদ্ধ তো এরকমই, এবং এখনকার যুদ্ধে যদি আপনি কার কতটুকু ক্ষতি হলো সেই হিসেব নিকেশ করেন, তাহলে যুদ্ধের ফলাফল বোঝা যাবে না। অনেক ক্ষতি হওয়ার পরেও যুদ্ধে আপনি জয়লাভ করতে পারেন, আবার অনেক কম ক্ষতি হয়েও আপনি জয়লাভ নাও করতে পারেন, কিন্তু এটা আসলে ওই বিবেচনার মধ্যে নাই, যেটা অধ্যাপক শওকত বলছিলেন কিছুক্ষণ আগে। যে একটা বিষয় হচ্ছে যে ইরাকের ক্ষেত্রে মনে আছে যে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের কথা বলা হয়েছিল যে সাদ্দামের কাছে আছে, এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে তার এই ধরনের অস্ত্র অবশ্যই ছিল কিছু, কিন্তু এরকম একদম বিধ্বংসী যে পুরো অঞ্চলকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন এই ধরনের সক্ষমতা তার তখন ছিল না, এবং সেই বয়ানটা তৈরি করা হয়েছিল তাকে আক্রমণ করার জন্য। এবং জানেন ওই আক্রমণ কেবলমাত্র সাদ্দামকে বা তার রেজিমকে উৎখাত না, আরো বৃহত্তর পরিকল্পনার অংশ সেটা ছিল। একই রকম ভাবে আপনাকে প্রশ্ন করতে হবে যে এইবার ইরান আক্রমণের ক্ষেত্রে ঠিক একই ধরনের বয়ান বা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা, যে সেই নিউক্লিয়ার এনরিচমেন্টের এমন জায়গায় পৌঁছে গেছে যে আগামী কয়েক মাসের মধ্যে সে অস্ত্র তৈরি করে ফেলতে পারে, এবং কয়েক মাসের মধ্যে অস্ত্র তৈরি করা মানে সেটা ইসরায়েলের জন্য ভয়াবহ একটা সংবাদ। এখন ওই অঞ্চলের, যেটা কিছুটা অধ্যাপক শওকত বলেছেন, ওই অঞ্চলে তো অঘোষিত নিউক্লিয়ার শক্তি রয়েছে ইসরায়েলের, এবং সে তার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে 50 সালের পর থেকেই সে কিন্তু এই প্রকল্পে আছে, এবং সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থাও কখনো কথা বলে না, পশ্চিমা বিশ্বও কথা বলে না, কেউই কথা বলে না, এবং এখন পর্যন্ত এত গোপন রাখা হয় যে তার সক্ষমতা কতটুকু সেটা কেউ জানে না, সে কতদিনে কি করতে পারে। তার সঙ্গে তো তার পশ্চিমাদের সমর্থন আছে, আপনি জানেন যে তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, অন্যান্য দেশগুলো তো দিচ্ছে। এখন প্রশ্ন যেটা ওঠে সেটা এই আক্রমণে ইসরায়েল আসলে কি করতে চাইছে। একটা হলো হচ্ছে কি বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্ষমতা একেবারে কামড়ে ধরে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এবং গাজা সংকট থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে দেওয়া, এই লক্ষ্যে তিনি কাজ করছেন, একেবারে তার ব্যক্তিগত এজেন্ডা থেকে। অবশ্যই তার ব্যক্তিগত এজেন্ডা সমর্থন দেওয়ার মতো লোক সেখানে আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর এরকম হতে পারে যে ইরানে আক্রমণের পরিকল্পনা ইসরায়েলের আজকে থেকে না, যখন তার এই পারমাণবিক সক্ষমতা ছিল না তখন থেকেই তার, এবং যে 40 বছরের কথা উনি বললেন যে দীর্ঘ সময় ধরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা সাধারণ জায়গায় পৌঁছেছে যে ইরান তার জন্য একটা বড় ধরনের ঝুঁকি। এবং মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে বৃহৎ একটা সামরিক শক্তিধর দেশ সৌদি আরব, কিন্তু সে তাকে ঝুঁকি মনে করে না, সে জর্ডানকে ঝুঁকি মনে করে না, সিরিয়া তো এখন তার জন্য আর ঝুঁকি না, লেবাননকে সে আংশিক হয়তো একটা সমস্যা মনে করে, বা ইয়েমেনের বিদ্রোহীদেরকে আংশিক সমস্যা মনে করে। এছাড়া মধ্যপ্রাচ্যে যত আধুনিক যে দেশগুলো আছে তার কাউকে সে ঝুঁকিপূর্ণ মনে করে না, এবং যেহেতু সে একটা সিকিউরিটি স্টেট, ইসরায়েল নিজেই মনে করে যে সেটা নিরাপত্তা রাষ্ট্র, ক্রমাগত তাকে নিরাপত্তা টিকে রাখতে এবং তার দেশে টিকে থাকবে, অর্থাৎ তার স্বাভাবিক শত্রুই হচ্ছে ইরান। এবং এর আগে মনে রাখতে হবে যে এর আগেও কিন্তু সে ইরাকে আক্রমণ করেছিল, এবং সিরিয়াতে, যদিও সেটা নিউক্লিয়ার অস্ত্র তৈরির জন্য ছিল না, জ্বালানির জন্য ছিল, দুটোই কিন্তু 80 দশকের প্রথম দিকে তারা আক্রমণ করে ধ্বংস করে দেয়। অতএব ওই অঞ্চলে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং নিজেকে সুরক্ষিত রাখার যে পুরনো যে পরিকল্পনা ইসরায়েলের, তাহলে ওই প্রশ্ন তুলতে হবে যেটাকে বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব কোনো এজেন্ডা, নাকি সেই পুরনো ইসরায়েল রাষ্ট্র টিকে থাকার জন্য সে যে নিরাপত্তা বয়ান তৈরি করে তার অংশ হিসেবে এটা আক্রমণ। এটা একটা। দ্বিতীয় হলো যে নিউক্লিয়ার যে স্থাপনাতে আক্রমণের চেষ্টা করছে, আপনি জানেন এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের কারো কাছে এখনো স্পষ্ট না যে আসলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কতটুকু কাছাকাছি গেছে। আন্তর্জাতিক যে সংস্থা তারা বলছে তাদের এনরিচমেন্ট লেভেল হাই, অনেক দূর তারা এগিয়েছেন। আবার কেউ কেউ এরকম দেখবেন, অনেক সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছেন, দায়িত্বশীল গণমাধ্যমে, যে তারা আগামী কয়েক মাসের মধ্যে ওই পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিনা সেটা আমাদের কারোরই জানা নেই। এবার অনেক অনেক অস্পষ্টতা এখানে রয়েছে। সেটা যদি লক্ষ্য হয় তাহলে আবার এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনতে হবে। স্বাভাবিক নতুন আর একটা পারমাণবিক শক্তিধর দেশ তৈরি হোক, এটা ইসরায়েলও চাইবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না, পশ্চিমারাও কেউ চাইবে না। তো এরকম পরিস্থিতিতে আমাদের কারোর কাছে স্পষ্ট না, বা আন্তর্জাতিক জাতিসংঘের যে এজেন্সি আছে তারাও বলতে পারছে না যে কতখানি অগ্রগামী হয়েছে। এখন তার নিউক্লিয়ার প্রোগ্রামটা তো নতুন না, এটা অনেক পুরনো, এবং সেক্ষেত্রে যে বিষয়টা আছে তার দীর্ঘ যে বিধিনিষেধ তার উপরে, যে স্যাংশন তার উপরে দেওয়া, অর্থনৈতিক যে কোনো দেশ যখন এরকম খুব চাপের মধ্যে পড়ে তখন সে তার নিজস্ব সক্ষমতা তৈরির চেষ্টা করে। মনে রাখতে হবে তার গ্যাসের বড় রিজার্ভ রয়েছে, তার তেল আছে, তার আরো কিছু সম্পদ আছে। সাম্প্রতিক সময়ে সে ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা আছে।
এর কিছু কিছু যে অন্য জায়গায় সে বিক্রি করে না, কাজ করে না, তার বাণিজ্য নেই তা তো না। তার সমুদ্র বাণিজ্য আছে, তার অন্যান্য বাণিজ্য আছে। আমাদের দক্ষিণ এশিয়ার ভারতের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, বাণিজ্য সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমি যদি দক্ষিণ এশিয়ার কথা বলি। তো এরকম পরিস্থিতিতে সে তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে। অতএব যদি আপনার প্রশ্ন এইভাবে ফিরে আসি, প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে এটা ইসরায়েলের এখনকার সরকারের নতুন এজেন্ডা, নাকি পুরনো এজেন্ডা তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সেটা, নাকি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সে মিলে তার নিউক্লিয়ার সক্ষমতাকে একেবারেই নির্মূল করতে চাইছে, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো খুব রহস্যজনক, যেটা তিনি সবসময় করেন, এমন একটা হতে পারে। আমি অধ্যাপক শওকতের সঙ্গে এই বিষয়ে একমত যে এত সহজে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে না, একটা ঝুঁকি থাকে। যেমন সে একটা মৌকা খুঁজবে যে কোনোভাবে যদি মার্কিন স্বার্থের উপর আঘাত আসে, যেমন এখন যে ক্ষেপণাস্ত্রগুলো পড়ছে, এটা যে খুব একেবারে সুচারুভাবে গাণিতিকভাবে ওখানে আঘাত হানছে এটা বলা যাবে না। যদি কোনো কোনো গণমাধ্যম বলছেন এটা সত্যি কথা যে আয়রন ডোম ফাঁকি দিয়ে সেগুলো আঘাত আনতে সক্ষম হয়েছে, তার তেল আবিব সহ তার বন্দরনগরী সহ অসংখ্য জায়গাতে করেছে। সেটা কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো যে এটা ফাঁকি দিতে পেরেছে। কিন্তু যে সক্ষমতা তার আছে, আমরা জানি না যে তার কি পরিমাণ এই ধরনের মিসাইল প্রেরণের ক্ষমতা আছে, যদি নতুন একটা, এবং সেটা কতক্ষণ পর্যন্ত তার, আমি যদি সাজভাবে বলি যে তার রসদ বা স্টকে কি পরিমাণ আছে, এবং সেটা দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর্যন্ত ঠেকে রাখতে পারে। প্রাথমিক প্রতিক্রিয়া অসাধারণ সামরিক দিক থেকে, সে প্রতিক্রিয়া জানিয়েছে। এবং আপনি যদি এই দেশগুলোর নাম উঠিয়ে বলেন যে একজন সামরিক বিশেষজ্ঞকে কেমন দেখলেন, তাহলে তিনি বলবেন যে দুর্দান্ত, কারণ যেভাবে সে রিটালিয়েট করছে এবং যেভাবে সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সে ওই সক্ষমতা বিবেচনা করে এমন হতে পারে আরো একটু সময় দেখবে, এবং যে কথা আগেই বলছিলাম যে খুব সতর্ক থাকবে মার্কিন কোন স্থাপনা, বিশেষ করে ইরাকে রয়েছে, আরো অন্যান্য দেশে রয়েছে, আশেপাশের দেশগুলোতে রয়েছে, মানে ভুলবশত হলে তো সেটা বিপর্যয়, এবং সতর্কভাবে জেনে শুনে সম্ভবত সেই কাজ সে করবে না। কিন্তু একই সাথে যে কথা উনি বলছিলেন অধ্যাপক শওকত, যে আক্রমণ হয়তো আরো গভীরতর করবে ইসরায়েল, আরো ক্ষয়ক্ষতি করবে, এবং আত্মসমর্পণ এটা খুব আপেক্ষিক শব্দ। এটা কি সে এখন সাদা পাতা কুড়িয়ে বলবে যে আমি আত্মসমর্পণ করবো? এখানে আত্মসমর্পণ বলে কোনো কিছু নাই। হয়তো একটা পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটা ডিল করতে চাইছিলেন, একটা আলোচনায় যাবার একটা চেষ্টা কিন্তু ইরান এখনো করছে। এখানে সীমাবদ্ধতা হলো তার দীর্ঘদিনের যে মিত্র রাশিয়া, সে স্পষ্ট কোনো ভূমিকা নিচ্ছে না, তার ভূমিকাটা খুব অস্পষ্ট। এই ধরনের মধ্যস্থতা করব, আমি আছি, এগুলো আসলে স্পষ্ট করে বলছে যে আমাদের কাছে সহযোগিতা চায়নি ইরান। না, এইভাবে তো প্রকাশ্য সহযোগিতা চাইলে তো একটা বড় বিপর্যয়, তাহলে তো দুটো পরাশক্তি আবার যুদ্ধের দিকে চলে যাবে। তার অবস্থানটা খুব স্পষ্ট না। তাতে যেটা মনে হয় যে ইরান যতক্ষণ হয়তো ঠেকানোর চেষ্টা করবে, কিছু প্রতিক্রিয়াও সে দেখাবে, কিছু রিটালিয়েট করবে, কিছু ক্ষয়ক্ষতি সেখানে হবে, এবং তার যেগুলো আছে সেগুলো করবে। সত্যিকার অর্থে তো আমরা জানি না তার হাতে তুরুপের তাস কিছু আছে কিনা, এবং থাকলেও সেটা তো ভয়াবহ, সেটা নিশ্চয়ই সে সহজে ব্যবহার করবে না। কিন্তু যেটার ব্যাপারে দুটো কথা বলে শেষ করবো, যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিকোণ বিশ্লেষণ করতে গেলে খেয়াল করতে হবে যে তার এই আগ্রহটা ট্রাম্প প্রশাসনের স্ট্র্যাটেজিক নাকি কোনো লাভ ক্ষতির ব্যাপার। এটা যদি সামরিক কৌশলগত হয় তাহলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আর যে কথা অধ্যাপক শওকত বললেন যে তার অর্থনীতির যে অবস্থা, তার যে হিসাব নিকেশ, তাতে এখানে আক্রমণ করা তার পক্ষে একেবারেই সম্ভব না। এখন যদি আক্রমণ হয়, সে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যেখান থেকে পৃথিবীর 20% তেলের আসা যাওয়া হয়। আরো অনেক ধরনের বড় ক্ষতি হবে। আপনি মার্কিন যারা এই যে গাড়ি চালাচ্ছেন, আপনি, আমি সহ আরো প্রত্যেকেই মানে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এমনি 34 ট্রিলিয়ন তার ঋণ, এখন সবকিছু মিলে সে ভালো অবস্থার মধ্যে নেই। আবার অন্যান্য জানেন, অন্য যে আলোচনা করছিলেন যে ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, এখানকার ক্ষমতার ভারসাম্য সেটা এলোমেলো অবস্থায় আছে। সুতরাং সেটা কতখানি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাবে সেটা যেমন একটা বিবেচ্য বিষয়, আবার একই সঙ্গে একটা নিউক্লিয়ার স্থাপনাতে আক্রমণ করার পরবর্তী যে বিপর্যয় সেটা কতটুকু হবে। তো আমার কাছে একটু ক্ষীণ আশার মনে হলেও, এবং এই বিভিন্ন রকম রূপক বক্তব্যের মধ্যে দিয়েও ডোনাল্ড ট্রাম্পের, যে ইরান হয়তো একটা আলোচনার পথ করছে এবং বলছে পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। এবং আমার মনে হয় যে ইউরোপে অন্যান্য যে সমস্ত শক্তিধর দেশগুলো আছে, যদিও তারা ইসরায়েলকে ইতিমধ্যেই প্রায় সরাসরি সমর্থন দিচ্ছে, অন্যান্য অস্ত্র না হোক, অন্য অর্থে বিমান বলেন, জ্বালানি বলেন, সেগুলো প্রস্তুত রাখছে তারা সমুদ্রে, আকাশে, সবখানে। তারপরে আমার মনে হয় যে তারাও হয়তো একটা আলোচনা করবে, চেষ্টা করবে। অধ্যাপক ডক্টর শওকত আলী, আপনার কাছেও এই প্রশ্নটি রাখতে চাই। আসলে ইরান আঞ্চলিকভাবে একা, আন্তর্জাতিকভাবে অনেকটা একা, অর্থাৎ ইরানের পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা ইউক্রেন যখন আক্রান্ত হয়, ইউক্রেনের পাশে অনেক দেশকে দেখেছি, প্যালেস্তাইনের পাশে অনেক দেশকে দেখেছি, কিন্তু ইরান পুরো লড়াইটা চালিয়ে যাচ্ছে একা। রাশিয়া বলছে আমার কাছে সাহায্য চায়নি,
কিংবা তিনি মধ্যস্থতা করার পরিকল্পনা করছেন, ফ্রান্স মধ্যস্থতা করার কথা বলছে। শেষ পর্যন্ত মধ্যস্থতা করতে এই শক্তিগুলোর কেউ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে কিনা, এক। দুই, যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, পাকিস্তান অনেকটা ভয়ে আছে। পাকিস্তান বলছে ইরানের সাথে তাদের ভালো ঘনিষ্ঠতা আছে এবং এখানে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ, তারা কিছুটা ভয় আছে। পাকিস্তানের ভয় পাওয়ার মতো কোনো কিছু আছে কিনা? এখানে একটা জিনিস আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি জানেন, আমরা সচরাচর বলে থাকি গরিবের ঘরে সুন্দরী বউ থাকলে গ্রামের মাতব্বর অথবা একজন মাতব্বরের নজর পড়ে অন্যভাবে। ইরানের যদি ক্ষতিগ্রস্ত হয়, ধরেন পরাজিত হলো, তার মানে মিডল ইস্ট না শুধু, সারা মুসলিম বিশ্ব প্লাস দরিদ্র বিশ্ব, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ছোট দেশগুলো কমপক্ষে 100 বছর পিছিয়ে গেল। আমি কথাটা এই কারণে বলছি যে দুনিয়ার ইতিহাসে এক রাত্রে এতজন জেনারেলকে মেরে ফেলা হলো এবং ইরান যে জাতি হিসেবে তার পরের দিন 18 ঘন্টার ভিতরে রিপ্লেস করে যে সাহসিকতা দেখিয়েছে, যে পরিমাণ ড্যামেজ করেছে, ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে এ পর্যন্ত তাদের গায়ে কেউ কখনো আপনার টাকা দিতে পারেনি, এক্সেপ্ট অনলি 1973 জেনারেল ফাহামি যে বার্লেভ লাইনটাকে ইসরায়েলের ধ্বংস করেছিল, তারপর এই প্রথমবারে তার থেকে 4 গুণ বেশি ধ্বংস হয়েছে। ইসরায়েলের কাছে এইটাই হবে এখন বড় গোল, যে ইরানকে ধ্বংস করলে বাকি যে সুন্দরী মেয়েগুলো আছে, এগুলো কাউকে মনে করবেন না কোনো, এরা কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে, আপনি বলেছেন। এই অস্ত্র তো ওদের বিরুদ্ধে না, এটা ওদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বিক্রি করা হয়েছে। সর্বোচ্চ সংখ্যার ট্যাঙ্ক রয়েছে আপনার ইজিপ্টের হাতে, স্ট্যান্ডিং আর্মি রয়েছে। আজকে তাদের কোন গুলিগুলা কেউ করছে, গাজার মানুষ যেভাবে যাচ্ছে, দুনিয়ার ইতিহাসে হলোকস্ট কি দেখেছেন আপনি? হিটলার, নেতানিয়াহু বর্তমান ওই মধ্যপ্রাচ্যের একজন নতুন হিটলার, এরা সব পত্রিকায় এসে গেছে এবং কনভিক্টেড ক্রিমিনাল। তার কথাই এই জগৎটা কিন্তু কাঁপছে। আপনি দেখেন পাকিস্তানের কথা বলছেন, পাকিস্তানের অবশ্যই চিন্তা আছে, ইরানের সাথে সর্বোচ্চ তার যে বর্ডারটা রয়ে গেছে, এই বর্ডার দিয়ে অনেক কিছু হতে পারে। যদি পাকিস্তান চায় ফর লং টার্ম ওয়ার, তাহলে আপনি যে কথা আগেই বলছিলেন যে কেউ সাহায্য করছে না, সাহায্য যে করছে না আবার করছে কিনা আমরা কিভাবে জানবো? পাকিস্তানের মাধ্যমে চীন, রাশিয়া দুজনই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে বিভিন্ন ভাবে লং টার্মে। তারপরে পাকিস্তান তার চিন্তা করবে না যে তার জেনারেলকে এইভাবে 25 জন জেনারেলকে যদি মেরে ফেলে দেয়। দুনিয়ার ইতিহাসে দেখেছেন কোন সভ্যতা, কোন ভদ্রতা, যুদ্ধের একটা নিয়ম আছে, সমস্ত রীতি নীতি ধ্বংস করা হয়েছে কোন কারণে? শওকত আলী, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানবো। জি দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর শামীম রেজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর শওকত আলী, পাকিস্তান এবং ইরানের সম্পর্ক নিয়ে বলছিলেন এবং পাকিস্তান কতটা ভীত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আপনি মনে করছেন? পাকিস্তান বলছি যেটা, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানের মাধ্যমে অনেক কিছু সাহায্য সহযোগিতা করা যেতে পারে ইরানে, সরাসরি বর্ডার রয়ে গেছে যদি পাকিস্তান চায়। বাই দ্য ওয়ে, আপনার কিছুদিন আগে, মাত্র 5-6 মাস আগে কিন্তু আপনার নওয়াজ শরীফ এবং ইরানিয়ান প্রেসিডেন্ট তাদের সাথে একটা চুক্তি হয়েছে, পারস্পরিক সহযোগিতা চুক্তি, অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে সহযোগিতা রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, যে ইরানের পুরো আকাশটাকে তারা কন্ট্রোল করে ফেলেছে, যেহেতু ওই যে জেনারেল গুলো, এয়ারপোর্ট জেনারেল থেকে শুরু করে সবাইকে মেরে ফেলে এবং রাতের অন্ধকারে এসে মানে আপনার পুরো তাদের যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেটাকে তারা নষ্ট করেছে। যদি আমি বলছি যে আমি তারপরও কল্পনা করিনি যে 18 ঘন্টার ভিতরে সবকিছু রিপ্লেস করে আপনার যে আঘাতটা হেরেছে তেল আবিব, এবং এটা তো খুব ছোট দেশ, এটাকে ধ্বংস করা খুব বেশি কঠিন কোনো বিষয় না ইরানের জন্য, যদি তার সেই সক্ষমতা ঠিক মানে দেওয়া থাকতো, যেগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে যা করেছে ইট ইজ আনবিলিভেবল। তো এখন পাকিস্তানের যেটা ভয় সেটা হচ্ছে এই যে আমার আকাশ প্রতিরক্ষা তো এটা করতে পারে। ইন্ডিয়া এবং ইসরায়েল খুব বন্ধু দেশ, তারা দুজন মিলেই
আমার যদি করে তখন কি হবে? দ্বিতীয় কথা, যে আপনার সমস্ত জেনারেল গুলো যেভাবে মারা হয়েছে, এইভাবে অন্ধকারে যদি কেউ মারে, সেই টেকনোলজি যে ইন্ডিয়ার কাছে নাই তা তো না, তাহলে কি হবে পরের দিন? এটা তো নিউক্লিয়ার ওয়ার হয়েই যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে জেনারেল মনির যে আসছে মাত্র একদিন আগে, একদিনের ভিতরে এই যুদ্ধের ভিতরে, আমার মনে হয় সেখানে তার এই কনসার্ন গুলো ব্যক্ত করা হয়েছে যে আমাদের একটা চিন্তা আছে। তারপরে ইরান থেকে বহু লোক চলে আসার চেষ্টা করছে, যদিও পাকিস্তান বর্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছে, বহু লোক ইরানিয়ান লোক তারা চলে আসছে। ইরান তো বিশাল দেশ রে ভাই, একেবারে আপনি ধরেন সে রাশিয়ার সাথে তার বর্ডার রয়ে গেছে, ব্ল্যাক সির সাথে কাস্পিয়ান সির পাশে রয়ে গেছে, এদিকে আজারবাইজান থেকে শুরু করে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, তার সাথে তার বর্ডার নেই। অত্যন্ত সমৃদ্ধশালী একটা দেশ, মানে তার কাছে গ্যাস, তেল, খনি, আপনার সোনা দানা যা দরকার আল্লাহ পাক এই দেশটাকে সব দেওয়া হয়েছে। কিন্তু এটা জানার পরে কিন্তু আপনার তাকে সমস্ত রকম ভাবে একঘরে করে রেখে তার কাছে জিনিসগুলো চুরি করার ব্যবস্থা হবে। তাহলে কি হবে? ওই যে কথা একটা বলেছি, শিখেছে, আমি আর্টিকেলটা পড়েছিলাম, ভদ্রলোকের নাম ভুলে গেল, এটাকে বলা হয়েছিল রেজিম চেঞ্জ। তো রেজিম চেঞ্জ করতে হলে তো সেখানে যেতে হবে ভোট নিয়ে, আর না হলে আপনি কালকে যদি আয়াতুল্লাহ খামেনি মারাও যায়, আমি যে সিস্টেমে তাদের যে আপনার স্টেবিলিটি দেখছি, আমি নিজে অবাক হয়ে গেছি, আমি কখনো দেখিনি। একজন প্রেসিডেন্ট হয়ে গেলি বা একজন জেনারেল মারা গেলেই একটা বিরাট হয়ে যায়, আর আপনি দেখেন তো 25 জনকে মারা হয়েছে, নিউক্লিয়ার সাইন্টিস্টদের মারা হয়েছে, দুর্নীতি নাই ভাই। এরপরও কি মনে করেন মিডল ইস্টে কোন দেশ এবং কেউ, ইনক্লুডিং পাকিস্তান, এরা কি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে কি হবেটা কি? ভবিষ্যৎটা হচ্ছে এই যে তারা চেষ্টা করবে, দেখেন ইকোনমিক ইন্ডিকেটর সব রকম বলছে, যত 5 বা 10 বছর ইন্ডিকেটর যদি দেখেন, সমস্ত দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ পিছনে পড়ে যাচ্ছে। শুধু না, এদেশের যারা অর্থনৈতিক উন্নয়নের একটা চাবিকাঠি যার হাতে, সেইটাকে আমরা বলি গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ইচ্ছাকৃত ভাবে দেশটাকে প্রত্যেক দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর শিক্ষা বলেন, আপনার শৃঙ্খলা বলেন, আইন বলেন, আদালত বলেন, যা বলেন দুনিয়াতে এরকম যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আপনি পড়েন, পর্যবেক্ষণ করেন, আমি এদেশে অনেকদিন বহু প্রেসিডেন্ট দেখেছি, তাদের আমি কখনো দেখিনি যে একটা দেশের প্রেসিডেন্ট তার দেশের অর্থনৈতিক অবস্থাকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানে ইম্পসিবল একটা থিং হয়ে গেছে। তাহলে হবে এটা কি? আগামী 20-25 বছরের ভিতরে দেখা যাবে যুক্তরাষ্ট্র তো 25 বছর লাগবে না, 10 বছরের ভিতরেই চীন তো অলরেডি জিডিপি গ্রোথের দিকে এগিয়ে গেছে, ইন্ডিয়াও যাচ্ছে, টার্কি যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, সব দেশ এগিয়ে যাচ্ছে এক্সেপ্ট যুক্তরাষ্ট্র। এখন এরপরে ভর করে ইসরায়েল চাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে নিজের তো তেমন কিচ্ছু নাই বললেই চলে, বাকি যেগুলো আছে এগুলোকে প্র্যাকটিক্যাল একটা স্লেভ স্টেট। জি হুজুর, এর ভিতরে একটা লাইন থাকবে যেটা বলছিলাম, অ্যাব্রাহামিক অ্যাকর্ড দিয়ে সবাইকে তাবিজটা খাইয়ে, তোমার বাড়ি আমি যাবো, আমার বাড়ি এসে খাবে, তুমি যেগুলো ব্যবহার করতে পারো না আমি করবো। এইটা হচ্ছে তার প্ল্যান, এবং এই প্ল্যানে হচ্ছে একমাত্র ইরান। দেখাবে যে আমাদের ভবিষ্যতে কিভাবে হয়। তবে মনে রাখবেন, ইরানের পতন মানেই হলো কিন্তু বহু দেশ, রাষ্ট্র এবং জাতির পতন। বহু অঙ্ক মেলাতে হবে তখন। প্রফেসর ডক্টর শামীম, আপনার কাছে ওই বিষয়টি একটু জানতে চাই, পাকিস্তানের আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা, এবং একই সঙ্গে ইসরায়েলের উদ্দেশ্যটা কি আসলে ইরানকে দখলে নেয়া নাকি রিজিমটা চেঞ্জ করা, যেটা আয়াতুল্লাহ খোমেনির বিকল্প কাউকে দাঁড় করিয়ে দেয়া? যেটা আমি প্রফেসর শওকতের এই বিষয়ের সঙ্গে একটু একমত নই, যদিও অন্য একদিন হয়তো আলোচনা হবে যে ইসরায়েলের সক্ষমতা যেভাবে আমরা আপাত দৃষ্টিতে দেখি, তার সক্ষমতা আসলে সে জায়গাতে না, তার সক্ষমতা তো অন্য জায়গাতেই। সুতরাং তার হয়তো অনেক কিছু ওখানে স্থাপনা নেই, অনেক কিছু তার সম্পদ নাই, কিন্তু তার যে কৌশলগত যে সম্পদ এবং বিশ্বব্যাপী তার যে প্রভাব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম যে যুদ্ধের হিসাব নিকাশ ওরকম কার কতটুকু দৃশ্যমান হচ্ছে বা কার কতটুকু সম্পদ আছে সেটা দিয়ে সবসময় বোঝা যাবে না, এক একটা রাষ্ট্রের গঠন এক এক রকম। আপনি যে কথাই ছিলেন যে ওই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এই আক্রমণের এখন পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হচ্ছে না যে তার উদ্দেশ্য কি রেজিম পরিবর্তন করা, নাকি তার উদ্দেশ্য কৌশলগতভাবে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া, বিশেষ করে তার নিউক্লিয়ার সক্ষমতা, তার বিশাল গ্যাসের যে রিজার্ভ এবং সেখানে যে ইনস্টলেশন, তার তেল শোধনাগারগুলো, অর্থাৎ যে যে জায়গার উপরে দাঁড়িয়ে বা যে বিষয়গুলোর উপর নির্ভর করে এত পরিমাণে বিধিনিষেধ এবং প্রায় তো সে একঘরে
সারা পৃথিবী থেকে, তারপরেও সে টিকে আছে। সে যে খুব ভালোভাবে টিকে আছে এটা কিন্তু বলা যাবে না। প্রচুর সম্পদ আছে, কিন্তু প্রচুর সম্পদ থাকলেও এই রেজিমের অধীনে যে ইরান একদম পৃথিবীর অত্যন্ত সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশ, সেটা নিশ্চয়ই অধ্যাপক শওকত আমার সাথে একমত হবেন যে সেই অবস্থা না। এবং এই রেজিমের ব্যাপারেও প্রচুর আলোচনা আছে, দেশের অভ্যন্তরে অনেক ধরনের অসন্তোষ আছে, কিন্তু তারা টিকে আছে। এবং এটা তো আপেক্ষিক একটা উন্নত দেশ, তার মানে এমন না যে তার গাড়ি ঘোড়া সবকিছু নেয় বা অন্যান্য কিছু চলছে না। এমনকি ইসলামী বিপ্লবের আগেও যখন রেজা শাহ ছিলেন, এটা তো একটা তখনকার মডার্নাইজেশনের একটা গুরুত্বপূর্ণ একটা দেশ। নিশ্চয়ই শওকত তখন অনেক তরুণ শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, মনে রাখতে পারবেন যে মডার্নাইজেশন যে সমস্ত দেশগুলোতে মধ্যপ্রাচ্যের হয়েছে তার মধ্যে ইরান গুরুত্বপূর্ণ। তার তেল উত্তোলনের সক্ষমতা, তার অন্যান্য সক্ষমতা এক্সট্রাঅর্ডিনারি ছিল। যাই হোক, সেগুলো পুরনো আলোচনা। এইটার একক উত্তর নাই যে আসলে শুধু রেজিম পরিবর্তনের জন্য কাজটা করছে নাকি ওই চাপ দিয়ে। আসলে তার দুটো, আমার মনে হয় যে এক ঢিলে দুই পাখি মারবার চেষ্টা করছে। একটা হলো যে ওইগুলো যদি তার ধ্বংস করে দেওয়া যায়, তার অর্থনীতি শুধু না, তার সম্পদ এবং তার সক্ষমতা, তাহলে তো এমনি আপনি অনেক দূর পিছিয়ে গেলেন, যে কথাটা আমরা দুজনই বলছি, বহু বছর পিছিয়ে। অর্থাৎ আপনি সিকিউরিটি স্টেট হিসেবে ইসরায়েলের আর কোনো থ্রেট থাকে না, আপাতত কোনো থ্রেট থাকে না। কিন্তু অন্য অর্থে এইভাবে আসলে রেজিম চেঞ্জ হয় না বা করে কোনো লাভ হয় না, সেটা আফগানিস্তানে আমরা নেটো বাহিনীর উপস্থিতিতে দেখেছি। আবার তালেবানদেরকে আপনার ফিরিয়ে আনতে হয়েছে বা ফিরে আসছে তারা। আপনি লিবিয়াতে করতে পারেনি, আপনি ইরাকে করতে পারেননি, এমনকি ওই অর্থে সিরিয়াতেও আপনি স্টেবিলিটি যে খুব আনতে পেরেছেন তাও বলা যাবে না। এমনকি আপনি যদি অন্যান্য অঞ্চলে অভিজ্ঞতা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের, একেবারে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে তার স্নায়ুযুদ্ধের সময়, স্নায়ুযুদ্ধের পরবর্তীতে, সেগুলো যে খুব সফল হয়েছে এরকম কিন্তু বলা যায় না। অতএব এটা কতটুকু আসলে ওই উদ্দেশ্যে, কতটুকু তার সক্ষমতা বা তার কৌশলগত সক্ষমতা ধ্বংস করা, সেটা বলা কঠিন। তবে এক ঢিলে যে দুই পাখি মারতে চেষ্টা করছে এমন একটা অনুমান করা যায়। যেটা আমার ধারণা, যেটা আগের কথার সূত্র ধরে শেষ করব, যে এমন হতে পারে যে ইসরায়েল যখন মনে করবে যে তার উদ্দেশ্য সাধিত হয়েছে, যেটা এখানে একটু যোগ করি অধ্যাপক শওকতের কথার সঙ্গে একমত, যে এত টার্গেটেড কিলিং ঘোষণা দিয়ে আমরা কিন্তু দেখিনি। ইসরায়েল এর আগেও সুনির্দিষ্টভাবে হত্যা করেছে, মেরেছে, কিন্তু ঘোষণা দিয়ে যে আমি অমুক অমুক অমুককে এই সময়ের মধ্যে মেরে ফেলবো, এটা আনপ্রেসিডেন্টেড, এটা আমরা এর আগে কখনো দেখিনি। কিন্তু এখানে আমার মনে হয় না যে এইভাবে রেজিম চেঞ্জ করাটাকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স বা যাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তারা কিভাবে দেখবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশগুলো, এখনো তুরস্ক হয়তো ওইভাবে প্রতিক্রিয়া দেয়নি, মনে রাখতে হবে চীন এখনো একটা শব্দ ব্যয় করেনি। আর আপনি পাকিস্তানের যে কথা তুলছেন, তা তো সীমান্ত আছে। যদি এখানে ওই ধরনের একটা বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেয়, তাহলে কোনো না কোনো ভাবে তারও তো সীমান্ত ক্ষতিগ্রস্ত হবে এবং তার নিজেরও নিউক্লিয়ার সক্ষমতা রয়েছে, সেটাও কিভাবে বিবেচিত হবে সেটাও দেখার বিষয়। তবে এখানে আবার এটাও মনে রাখতে হবে, পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক ইরানের, তার বহু বহু বেশি সম্পর্ক ভারতের সঙ্গে। তার এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। ইরানের সাথে তার বহু বহু মাত্রিক সম্পর্ক রয়েছে। ইরান মধ্যস্থতা করে একটা প্রস্তাব দিয়েছিল। এগুলো আসলে এতটা সরল রৈখিক না যে ও একেবারে চাপে থাকলে ভারতের, যদিও ভারত এখনো পর্যন্ত আমাদের আলোচনার বিষয় না এই ক্ষেত্রে, কিন্তু একটা বৃহৎ আঞ্চলিক শক্তি হিসাবে, পরমাণুধর শক্তি দেশ হিসাবে সে কিভাবে দেখবে, এখনো রাশিয়া কতদূর অগ্রসর হবে, অন্যান্য দেশগুলো কতদূর কথা বলবে, সেটা একটা দেখবার বিষয়। তবে ওই কথাটাই শেষ পর্যন্ত তো হতে পারে যে ট্রাম্প কৃতিত্ব নিতে চান, তিনি সবসময় লাইমলাইটে থাকতে চান, তিনি একেবারে মধ্যমণি হয়ে থাকতে চান। সেটা বৃহৎ রাষ্ট্রগুলো সবার সেমিনার হোক, আলোচনা হোক, যেখানে উনি হয়তো শেষ পর্যন্ত ওটাই চাইবেন যে যদি ইরান আলোচনা আসতে চায়, এটা তো আমারই কৃতিত্ব, আমি বলেছিলাম তাই। আর ইসরায়েল যদি দেখে যে না এভাবে কাজ হচ্ছে না, তাহলে সেও যদি এটা আপাতত বিরতি দেয়, আপাতত এখানে বলতে হবে আবারও ভবিষ্যতে সে ফিরে আসতে পারে, তাহলে ট্রাম্প বলবে যে আসলে আমি তো থামিয়েছিলাম। অতএব সেইটা রাখার কারণেই সম্ভবত তিনি এত উন্মুক্ত ভাবে, এত রেটরিক প্রয়োগ করে আমি করতেও পারি, নাও করতে পারি, আমি জানি অন্যরা জানে না। তবে নিঃসন্দেহে সকলের জন্য মঙ্গল হবে যদি এটা সীমিত হয়, এটা থেমে যায়। অনেক ধন্যবাদ। আমরা আসলে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে সেটি সম্ভব হচ্ছে না। আগামী আরেকদিন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রফেসর ডক্টর শওকত আলী এবং প্রফেসর ডক্টর শামীম রেজা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এবং দর্শকদের গুরুত্বপূর্ণ সময় মতামত জানানোর জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।